বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো ইতিমধ্যে আমরা ফর্মুলা ট্যাবের কাজগুলো দেখেছি বা শেষ করেছি। আমরা এখন দেখব ডেটা ট্যাবের উপরে কাজ, অর্থাৎ ডেটা ট্যাবের মাধ্যমে আমরা কিভাবে অন্য কোনো ফাইলের তথ্য, অর্থাৎ ইন্টারনাল ডাটা বলতে অন্য কোনো ফাইলের তথ্য আমাদের ফাইলের মধ্যে যদি আনতে চাই, সেক্ষেত্রে যেমন মাইক্রোসফট অ্যাক্সেস ফাইল ফরম্যাট বা টেক্সট ফাইল ফরম্যাট বা ওয়ার্ড ফাইল ফরম্যাট বা আদার অন্য যে ফাইল ফরম্যাট রয়েছে, সেই ফাইল ফরম্যাটের তথ্যগুলো যদি আমাদের এই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যদি আনতে চাই, সেটা কীভাবে আনা যায় সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখাবো। তারপরে রয়েছে যে শর্ট অ্যান্ড ফিল্টার, কীভাবে শর্ট ফিল্টার নিয়ে কাজ করতে হয়। এরপরে রয়েছে ডেটা টুলসের কাজ কি সেটা আমরা দেখবো। দেন রয়েছে আউটলাইন। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা অন্য কোনো ফাইলের তথ্য আমাদের ফাইলের মধ্যে আনতে পারি। তো মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে যদি কোনো ডেটা থাকে, যে মাইক্রোসফট অ্যাক্সেসের কোনো ফাইল, সেই ফাইলের তথ্য আমাদের ফাইলের মধ্যে আনতে চাই, যেখানে আমরা ফাইলের তথ্যগুলো রাখবো বা আনবো, ফার্স্টে সেখানে আমরা কার্সার রাখবো। তো কার্সার রেখে ফ্রম অ্যাক্সেস এই অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেসে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমত আমাদের ফাইল যে লোকেশন আছে সেই লোকেশনে আমরা চলে যাব। ধরুন অফিসে ক্লিক করে দেন আমার যে অ্যাক্সেস ফোল্ডার আছে এটার মধ্যে আমার একটি ফাইল রয়েছে যেটার নাম ছিল ব্লাস্ট। দেন ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পরে মাইক্রোসফট অ্যাক্সেসের অনেকগুলো টেবিল থাকে, একটি ফাইলের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, যে টেবিলের আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেবিলের নাম। তো আমি যে টেবিলের তথ্য আমি আনতে চাই সেই টেবিলের নামটি সিলেকশন করে দেন ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করবে। এখানে সিলেক্ট হাউ টু ওয়ান্ট টু ভিউ দিস ডাটা ইন ইউর ওয়ার্কবুক। আমরা কিভাবে এটিকে দেখতে চাই, এখানে তিনটি ক্যাটাগরি এখানে অ্যাক্টিভ আছে। টেবিল, পাইভট টেবিল রিপোর্ট, এক্সেল পাইভট চার্ট অ্যান্ড পাইভট টেবিল রিপোর্ট। যারা পাইভট টেবিল বা পাইভট রিপোর্ট দেখেনি, আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওতে আসবেন, অর্থাৎ পাইভট টেবিল কীভাবে করতে হয়, পাইভট চার্ট কীভাবে করতে হয়, এই বিষয় নিয়ে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। এরপরে হচ্ছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু পুট দ্য ডেটা, অর্থাৎ ডেটা রাখার যে স্টার্টিং পয়েন্ট সেটা কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে সিলেকশন করে কিন্তু আপনি দেখিয়ে দিতে পারবেন। এরপরে রয়েছে নিউ ওয়ার্কশিট। আমরা যদি নতুন কোনো ওয়ার্কশিটের মধ্যে যদি এটি রাখতে চাই, সেক্ষেত্রেও আপনি সেটিও করতে পারবেন, নিউ ওয়ার্কশিটে ক্লিক করে রাখতে পারবেন। দেন ওকেতে ক্লিক করছি আমি। তো ওকেতে ক্লিক করার পরেও মাইক্রোসফট অ্যাক্সেসের মধ্যে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এভাবেই মাইক্রোসফট অ্যাক্সেসের ডেটাগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসতে পারবো। পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে, যেমন ফ্রম ওয়েব থেকে যদি কোনো ডেটা আনতে চান, সেক্ষেত্রে আপনার এই অপশনটি ইউজ করতে হবে। ফ্রম টেক্সট, অর্থাৎ টেক্সট বলতে যেমন নোটপ্যাডের যদি কোনো থাকে তথ্য থাকে, সেটিও আপনি এখানে নিয়ে আসতে পারবেন। যদি আমি এই ফাইলের মধ্যে যদি আনতে চাই, এই ওয়ার্কশিটের মধ্যে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফ্রম টেক্সট, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে অর্থাৎ টেক্সট ফরম্যাটে যে ফাইলটি আছে সেটিকে সিলেকশন করব, অর্থাৎ ইনফরমেশন, অর্থাৎ ইনফার। দেন ইম্পোর্টে ক্লিক করছি। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে দুটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, চুজ দ্য ফাইল টাইপ দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউর ডাটা, ডেলিমিটেড আর হলো ফিক্সড উইথ। তো ফিক্সড উইথ ছিল দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনার ডাটাগুলো আসবে, আর ডেলিমিটেডটা হচ্ছিল যেটি আমরা নেক্সট যদি যাই, পরবর্তীতে আমরা দেখতে পাবো যেটি কোন প্রকারে আসবে। অর্থাৎ এখানে আপনি 3-4টি ভাবে আপনি ডাটাকে আলাদা আলাদা করে রাখতে পারবেন, ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস, আদার। আমার যে ডাটা এটি আসলে আমি স্পেসের মাধ্যমে যদি রাখি, সেক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডগুলো অর্থাৎ কলাম ভিত্তিক এভাবে দেখাবে বা আসবে, ঠিক আছে। তো আমি দুটি প্রক্রিয়ায় আপনাদের দেখাচ্ছি। দেন স্পেসভাবে কীভাবে রাখা যায় সেটি দেখাচ্ছি আগে। নেক্সটে যাচ্ছি। দেন এবার এটিতে দেখাচ্ছে যে কলাম ডেটা ফরম্যাট। কলাম ডেটা ফরম্যাট বলতে যে আমাদের ডেটাগুলোর ফরম্যাট কী থাকবে, জেনারেল থাকবে, টেক্সট থাকবে, না কি ডেট থাকবে। তো আমরা জেনারেল রাখছি। দেন ফিনিশে ক্লিক করছি। ক্লিক করার পরে দেন আমাদের ডেটাগুলো কিন্তু এখান থেকেই স্টার্ট হচ্ছে। চাইলে আমরা কিন্তু অন্য কোনো জায়গায় রাখার জন্য এখন সিলেকশন করে রাখতে পারবো। দেন ওকেতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ড প্রতিটা কলামের মধ্যে কিন্তু আমরা এখানে পাচ্ছি। আরেকটি হচ্ছে যে টেক্সটের ফরম্যাটে যেভাবে আছে সেম ওইভাবে যদি চাই, সেম একইভাবে সিলেকশন করে ডাটা অর্থাৎ ফাইলটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ওকে ক্লিক করছি। দেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই দেখাবে। দেন নেক্সটে যাচ্ছি। দেন ফিনিশে ক্লিক করছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল ডেটাগুলো এখানে চলে আসছে একটি কলামের মধ্যে আর কি। তো এভাবে আমরা খুব সহজে অন্য কোনো ফাইলের তথ্য আমাদের মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসতে পারবো। তো এছাড়া আদার অনেক রয়েছে, সোর্স রয়েছে, যে ফাইল ফরম্যাট রয়েছে, যেগুলো আমরা এখান থেকেও আনতে পারবো, আদার যেগুলো রয়েছে। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে শর্ট ফিল্টার করতে হয়, শর্ট অ্যান্ড ফিল্টার।
তো শর্ট ফিল্টার বলতে আসলে আমরা ইতিমধ্যে এই শর্ট ফিল্টারের উপরে কাজ দেখেছি। আমি হোম ট্যাবের উপরে যে শর্ট ফিল্টার ছিল সেইটার যে কাজ, এখানেও ডেটা মেনুর মধ্যে সেম কাজটাই রয়েছে এখানে। তো এখান থেকে আমি হালকা কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। যেমন এই টেবিলের ডেটাগুলোকে যদি আমি শর্ট করি, এখন শর্ট বলতে যে পর্যায়ক্রমে সাজানো, নেমের ডাটাগুলোকে পর্যায়ক্রমে সাজানো, বা যদি কোনো ডেসিমেল থাকে সেটিকেও পর্যায়ক্রমে সাজাতে পারবেন, যেমন বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। তো টেক্সটের ডাটাগুলোকে এখন আমি দেখাচ্ছি যে পর্যায়ক্রমে কীভাবে সাজাতে হয়, A to Z। তো এ ধারা নামগুলো পর্যায়ক্রমে আসছে, বি ধারা নামগুলো, সি ধারা নামগুলো, এভাবে পর্যায়ক্রমে সাজাবে। অর্থাৎ আমি যদি একটি কলামকে আমি যদি এটিকে করতে চাই, একটি কলাম, শুধু একটি কলামের ডাটাগুলোকে আমি A to Z করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই কলামটিকে সিলেকশন করে A to Z এ ক্লিক করব, এ ধারা বি ধারা নামগুলো পর্যায়ক্রমে চলে আসবে। এভাবে আমরা খুব সহজেই অর্থাৎ শর্ট করতে পারবো। অ্যান্ড ফিল্টার বিষয়টা কি, ফিল্টার হচ্ছে যে এখানে আমরা যে ডাটাগুলো দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট যে আইকনগুলো সেট হয়েছে, তো এগুলোই হচ্ছে মূলত ফিল্টার। এখানে অটোমেটিক ফিল্টার যুক্ত হয়েছে, আর এই ফিল্টারগুলোকে অন অফ করার জন্য এখানে ক্লিক করলে আপনি ফিল্টারকে অন অফ করতে পারবেন। তো ফিল্টার অ্যাড করার পরে আমরা যে ফিল্টারগুলো এখানে দেখতে পাচ্ছি, যে ফিল্টারের মাধ্যমে আসলে কি করা যাবে, স্পেসিফিক কোনো ড্রাগা যদি আপনি আলাদাভাবে দেখতে চান, সেক্ষেত্রে ফিল্টার যুক্ত করে দেন তারপরে ফিল্টারের অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। তো অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সিলেক্ট অল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো এরিয়ার নাম, যেমন করাল আছে, কুনিপাড়া আছে, তেজগাঁও রয়েছে। আমি শুধু এখান থেকে করালের ডাটাগুলো দেখতে চাচ্ছি, করাল যারা আছে তাদের ডাটাগুলো দেখতে চাচ্ছি। দেন ওকেতে ক্লিক করছি। এখন করালের যে সব স্টুডেন্ট রয়েছে বা যারা রয়েছে তাদের ডাটাগুলো কিন্তু এখানে শো করছে। তো এভাবেই আমরা ফিল্টারের মাধ্যমে স্পেসিফিক কোনো ডাটা কিন্তু আলাদাভাবে দেখতে পাই। যে ডেটা দেখার পরে যদি আমি এটিকে ক্লিয়ার করতে চাই, যেমন ক্লিয়ারে ক্লিক করলে অর্থাৎ আগের অবস্থায় এটি কিন্তু চলে আসবে। তারপরে রয়েছে টেক্সট টু কলামস। টেক্সট টু কলামসের কাজ মূলত হচ্ছে যে আমি এখানে ছোট করে একটু বোঝাচ্ছি। যেমন এই যে ডাটাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশ, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, এই ডাটাগুলো রয়েছে। এখন এই ডাটাগুলোকে যদি প্রত্যেকটা কলামে কলামে যদি দেখতে চাই, প্রত্যেকটা কলামে কলামে, তখন আমি কিন্তু এটি কিন্তু এখন একটি কলামে আছে। এখন যদি আমি প্রতিটা কলামে দেখতে চাই, যেমন ইংলিশ একটি কলামে থাকবে, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, সেটির জন্য কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি, অর্থাৎ টেক্সট টু কলামস। টেক্সট টু কলামসে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে স্টাইলে দেখতে চাবো যে ডেলিমিটেড, অর্থাৎ এই অপশনটি ক্লিক করবো। দেন নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কলাম আকারে দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, ট্যাব অথবা স্পেস। তো আমি স্পেসে এখানে সিলেকশন করে দিয়েছি, স্পেস। দেন নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এই ডাটাগুলোর ফরম্যাট থাকবে কি জেনারেল রাখছি। রাখার পরে দেন এবার আমরা ডেস্টিনেশন বলতে আসলে ডাটাগুলো কোন জায়গা থেকে রাখা হবে, কোন জায়গা থেকে আমরা যদি এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমি দেখাচ্ছি এখান থেকে। দেন এবার ফিনিশে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেখা কিন্তু আলাদা আলাদা কলামে চলে আসছে। তো এভাবে টেক্সট টু কলামের মাধ্যমে আমরা আলাদা আলাদা কলামে নিয়ে আসতে পারবো। রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট আসলে এটি মূলত যে রিমুভ করবে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করবে। আর এটি কিভাবে আমরা দেখাতে পারি, আমি আরেকটি শিট নিচ্ছি, কমিশন শিট নিচ্ছি সাপোজ। তো কমিশন শিটের এই ডাটাগুলো দেখেন, এখানে অনেকগুলো ডেটা রয়েছে। তো এখানে কতগুলো আইটেম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আইটেম রয়েছে। এখন এই আইটেমের মধ্যে কিন্তু অনেকগুলো নাম আছে। এখন সেম নামের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি বা রিমুভ করে দিতে চাচ্ছি, বা সেম নামের যে যত ভ্যালু থাকবে সেটাও আপনি ডিলিট করে দিতে পারবেন, একই বিষয়। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। তো রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পরে আমার যতগুলো এখানে ফিল্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেমন নেম, পজিশন, মান্থ, এরিয়া, এগুলো হচ্ছে ফিল্ড। আর এই ফিল্ডগুলোকে যদি আমরা এখান থেকে কোন কোন ফিল্ডের সমন্বয়ে আনসিলেকশন করে আমি শুধু চাচ্ছি আইটেমের উপরে দেখতে, যে আইটেমের যে যতগুলো নাম থাকবে সব ইউনিক চাচ্ছি, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে দিতে চাচ্ছি। দেন ওকেতে ক্লিক করছি। এখন দেখাচ্ছে যে 127টি ডুপ্লিকেট ভ্যালু কিন্তু ফাউন্ড করে সে রিমুভ করে দিয়েছে এবং 6টি ইউনিক ভ্যালু কিন্তু এখানে রেখে দিয়েছে। দেন ওকেতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে 6টি ইউনিক ভ্যালু এখন আছে এখানে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারবো ডুপ্লিকেট ভ্যালুগুলোকে। তারপর রয়েছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন, যে এটার মাধ্যমে আমরা ডিফাইন করতে পারবো বা আমাদের মতো করে আমরা ডাটাগুলোকে এন্ট্রি করতে পারবো, যে আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডাটাগুলোকে এন্ট্রি করতে পারবো। তো চলুন এটি কিভাবে করা যায় আমরা দেখি প্র্যাকটিক্যালি। এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমি বোঝানোর জন্য একটি শিট নিচ্ছি, নতুন করে একটি শিট নিচ্ছি আপাতত। ওকে,
এখানে আমি সাপোজ এখানে একটি নাম লিখছি যেমন এজ। ওকে, এজ নামে একটি ফিল্ড নিয়েছি এবং এখানে তার চারপাশে নাম থাকবে, যেমন নেম নিচ্ছি, এখানে একটা নেম নিচ্ছি, নেম। আচ্ছা, যেমন এই কলামটাকে পুরো আমি সিলেকশন করলাম, পুরো কলামটাকে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশনের এখানে আমরা সেটিং রয়েছে, ইনপুট দিয়েছি, অ্যালার্ট রয়েছে। তো এখান থেকে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউতে এখানে আমি সিলেকশন করব হোল নাম্বার। তো হোল নাম্বারে এখানে রয়েছে ডেটা বিটুইন, মানে দুটির মধ্যে সে ডিফাইন করতে পারবে, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, বিভিন্ন ধরনের এখানে অপশন রয়েছে। তা আমরা এখান থেকে বিটুইন দিচ্ছি, কারণ আমি এখানে চাচ্ছি যে এখানে 18 থেকে 30 বছরের যাদের নাম থাকবে, বয়স থাকবে, তাদের নামগুলো আমরা এখানে এন্ট্রি করব। 18 থেকে 30 বছরে যাদের বয়স থাকবে তাদের নামগুলো আমরা এন্ট্রি করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি কন্ডিশন দিতে পারি যে 18 এজ অ্যান্ড 30। দেন এবার ওকেতে ক্লিক করছি। এখন ধরুন আমি এখানে একজনের নাম লিখছি, যেমন আরিফ। আরিফ, তার বয়স হচ্ছে 25। ওকে, অটোমেটিক 25 নিয়ে নিচ্ছে। যেমন তারপরে আরেকটি নাম লিখছি, যেমন হাসান, তার বয়স হচ্ছিল 34। এখন দেখাচ্ছি কিন্তু এখানে দ্য ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড, অর্থাৎ এই ভ্যালুটা এখানে কিন্তু ভ্যালিড নয়। অর্থাৎ এখানে আমরা বলে দিয়েছি যে 18 থেকে 30 বছরের মধ্যেই কিন্তু সে এখানে এন্ট্রি করতে পারবে, তার বেশি সে এন্ট্রি করতে পারবে না। তো এটি হচ্ছিল ডেটা ভ্যালিডেশনের সুবিধা, যে আপনি আগে থেকেই বলে দিবেন, দেন কোনো ধরনের ভুল করলে সেটি আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। এছাড়া আরও অনেকগুলো কন্ডিশন আপনাদের আমি একটু করে দেখাবো ডেটা ভ্যালিডেশনের উপরে। যেমন এখানে আমরা সেলসের উপরে যদি এখানে ধরি, বা নেমের উপরে যদি ধরি, সেলসের উপরেই ধরছি, সেলস, দেন ডেটা ভ্যালিডেশন। ওকে, তো ডেটা ভ্যালিডেশনের এখানে আমরা সেলস হোল নাম্বার দিচ্ছি, হোল নাম্বার। তো হোল নাম্বারের এখানে বিটুইনের জায়গা আমরা এখান থেকে দিয়ে দিব গ্রেটার দেন। এখন গ্রেটার দেন দ্বারা যেটা বোঝায় যে উপরে আমি যা লিখবো তার উপরে চলে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি যে 10,000 টাকার সেল বেশি হতে হবে সবার, এখানে ডাটা এন্ট্রি করতে হলে 10,000 টাকার উপরে সেল করবে সে, যারা তাদের ডাটাগুলো এখানে ইনপুট করা যাবে। তো এখানে আমি 10,000 লিখছি। 10,000 লেখার পরে আপনি চাইলে এখানে ইনপুট মেসেজ, আপনি টাইটেল দিয়ে তারপরে এখানে মেসেজ দিয়ে দিতে পারবেন, এরর অ্যালার্ট, আপনাকে কিভাবে সে অ্যালার্ট করবে। আমি যদি এটা চেঞ্জ করে দিই, ওয়ার্নিং দেখাবে বা ইনফরমেশনের মাধ্যমে জানাবে, সে যেটা আপনি চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দেন, ওকেতে ক্লিক করবেন। এখন আমি এখানে যদি 10,000 টাকার উপরে ছাড়া নিচে যদি লিখি, সাপোজ আমি 10,000 লিখলাম, অর্থাৎ 12,000 লিখলাম, এখানে 12,000 লেখার সাথে নিয়ে নিছে, কিন্তু আমি যদি 4,000 টাকা লিখি এখানে নেবে না। তার মানে আমার এখানে রিকমেন্ড করে দেওয়া আছে যে এখানে 10,000 টাকার উপরে লিখতে হবে, 10,000 টাকার নিচে লেখা যাবে না। তো এই ধরনের ইয়েস, তাহলে আমাকে আবার পুনরায় লিখতে হবে। তো এভাবে আমরা কিন্তু ডেটা ভ্যালিডেশন রুলস আমরা মেনে কাজগুলো করতে পারবো, ডাটা এন্ট্রি করতে পারবো। এছাড়া নেমের উপরে যদি আমরা করতে চাই, নেমের উপরে অর্থাৎ নেমটাকে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, টেক্সট লেন্থের মধ্যে মিনিমাম ক্যারেক্টার, নেমের জন্য আমরা একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি যে মিনিমাম 5টি ক্যারেক্টার তার লিখতে হবে এবং ম্যাক্সিমাম সে 12টা ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবে এই নেম ঘরের মধ্যে। দেন এবার ওকেতে ক্লিক করছি। এবার আমি যদি এখানে কিছু লিখি, যেমন আমার নাম হচ্ছে ফরহাদ, আমি এখানে FARHAD, অর্থাৎ 5টির মধ্যে কিন্তু আছে। আমি 5টির নিচে যদি লিখি, যেমন সানি, দেখেন সানি লেখার সাথে কিন্তু এখানে নিচ্ছে না, অর্থাৎ সানির জন্য আরেকটি ক্যারেক্টারের প্রয়োজন, অর্থাৎ 5টি ক্যারেক্টারের মধ্যে এখানে দেওয়া আছে যে 5টি ক্যারেক্টারের উপরে লিখতে হবে, 5টি ক্যারেক্টার সমান লিখতে হবে এটি। আর যদি আমি এখানে বেশি লিখি, যে আমি 10টার জায়গায় 12টা লিখতেছি বা 15টা লিখতেছি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে আপনি এখানে ইনভ্যালিড করেছেন আর কি। তো এভাবে ডাটা ভ্যালিডেশন করা যায়। তারপরে আমরা দেখবো যে লিস্ট কিভাবে তৈরি করা যায়। তো লিস্টটা আমি একটু কপি করে অন্য জায়গায় নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে লিস্টটা দেখাবো এমনভাবে যাতে করে আপনারা সহজে বোঝেন। তো আমি এখানে একটু লিস্টটা রাখছি, এটা হলো সোর্স লিস্ট। আপনি এখানে সোর্স লিস্ট আগে করে নেবেন। লিস্ট করার আগে আপনাকে আগে একটি জায়গায় লিস্ট করতে হবে। এখন লিস্টটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে কি, যে
আপনি একটি ডাটা টেবিলের মধ্যে ডাটা এন্ট্রি করছেন, যে বারবার ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।